কালো কাকের মতো কিনা ঠিক বুঝতে পারছি না। পাখিগুলো নিচে অনেকগুলো নেমে এসে পাখা ঝাপটাচ্ছে, গায়ে পড়ছে না, কিন্তু গাছের পাতা ভেদ করে ঢিলগুলো মাটিতে পড়ছে, সেটা শব্দটা পাচ্ছি। আমার মা ভয়ে মানে আতঙ্কিত হয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের পর্দায়। আপনারা দেখছেন নিশি গল্প। নিশি শব্দটা শুনলেই আমাদের কিছু স্মৃতি মনে পড়ার কথা, বিশেষ করে ছোটবেলায় শোনা গল্প বা যে সমস্ত গল্প শুনলে এখনও আমাদের শির দ্বারা দিয়ে খুব ঠান্ডা একটা হাওয়া বয়ে যায়। সেই নিশির গল্পই আমরা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর, যিনি এই সমস্ত নিশি গল্পের খোঁজে ছুটে যান বিভিন্ন স্থানে। তিনি মাহমুদুন নবী রনি, একজন রেডিও জকি এবং হরর স্টোরি টেলার। রনি ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি, আল্লাহর রহমতে। আমাকে ইনভাইট করার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাহমুদুন নবী রনি নিজেও কিন্তু একজন হোস্ট এবং তিনি প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করেন। সো সেই জায়গা থেকে আপনি তো বাংলাদেশের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন। আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার নিজের জীবনে খুব ভয়াবহ কিছু কি কখনো ঘটেছে কিনা, বা যেটা দেখে মনে হয়েছে যে এই ঘটনাটা ভৌতিক? আমার লাইফে ভূত নিয়ে বাংলাদেশের সেরা কোনো একটা রেডিও স্টেশন আমি শুরু করেছিলাম। আমার সিনিয়র ছিল সাথে, সেটা 2015 থেকে আর কি। আমার এক সিনিয়রের সাথে আমি একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। এটা ঢাকার বাইরে বগুড়া জেলাতে। হ্যাঁ, বগুড়া জেলায় অনেক হন্টেড প্লেস আছে। এখন নাম বলবো না, ধীরে ধীরে উঠে আসবে। তো একটা জায়গা আমরা ফিক্সড করলাম, শেরপুর নামে একটা জায়গা আছে বগুড়ার, একটা শ্মশান ঘাট আছে। তার কিছু দূরে শাহজাহানপুর নামে একটা জায়গা আছে, সেখানে আবার একটা জঙ্গল আছে, বগুড়ার স্থানীয় ভাষায় যেটাকে আরা বলে। তো ওই জায়গাটা ভূতের জঙ্গল বলে অনেকে চিনে, বাট স্থানীয় যারা একদম বগুড়ার মাটি দিয়ে তৈরি হওয়া মানুষ যারা, মানে বগুড়ার আঞ্চলিক ভাষায় আরা, হ্যাঁ, জঙ্গলকে আরা বলে, ভূতের আরা। ভূতের আরার যে ঢুকবো, ওখানে একটা চিকন বাঁশের সেতু আছে। মানে আমরা মেইন রাস্তা থেকে গিয়ে অনেকখানি আবাদি জমি টমি আছে। খাল ছিল বা খাল বা কিছু ছিল, খাল টাইপের, একটু লেক টাইপের, নালার মতো। হ্যাঁ, জলাশয় আর কি। তো ওইটা বাঁশের চিকন একটা, মানে খুব কম মানুষ যাওয়া আসা করে ওখানে। ওই জায়গাতে মানে ঢোকার সময় আমরা একটু হয়ে যায় যে এই পা ফসকে গেলে এই লেকের মধ্যে আমরা পানিতে পড়ে যাব। আমরা যখন ধীরে ধীরে বাঁশের সাঁকোটা পার হতে পারলাম, তখন আমাদের কাছে মানে আমরা মনে হয়েছে আমাদের কাছে সাকসেসফুল, যে কঠিন একটা মানে অনেকখানি চওড়া একটা লম্বা লেকের মতো আমরা পার হয়ে আসলাম। তো নামার পরে আমরা ধীরে ধীরে মুভ করবো সবাই। তো ভাইয়া আবার হচ্ছে খুব ভালো প্যারানরমাল ইনভেস্টিগেশন লিডার আর কি, লিডারশিপ আছে ওনার। তো আমাদেরকে বললো যে আমরা লম্বা হয়ে যাব না, আমরা এভাবে যাব, 5 জন আমরা এক লাইনে থাকবো, আমার পাশে, মানে সিরিয়ালি হাঁটবে না? হ্যাঁ, সিরিয়ালি হাঁটবো, কারণ লম্বা হয়ে হাঁটবো, পেছনে কেউ ভয় পেতে পারে, কোনো একটা ঝামেলা হতে পারে। যখন আমরা এরকম প্ল্যান করছিলাম, তখন অনেক ঢিল মারছিল আমাদেরকে, কে যেন ঢিল কেমন? হ্যাঁ, মানে দূর থেকে ঢিল মারছিল, যেন আমাদের গায়ে পড়ছে না, কিন্তু গাছের পাতা ভেদ করে ঢিলগুলো মাটিতে পড়ছে, সেটা শব্দটা পাচ্ছি। ঢিলের এলিমেন্টটা কি ছিল? এলিমেন্ট মানে দেখা যাচ্ছে না, অন্ধকার তো, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ ঢিল মারছে। এবং মানে খুব, আপনি যখন অনেক মানে গাছগাছালির মধ্যে বা জঙ্গলের মধ্যে ঢিল মারবেন, তখন কিন্তু শব্দ হবে, গাছের পাতা ডাল ভেদ করে ঢিলটা সামনে পড়ছে। অনেক ভয় কাজ করছিল, চাপ অনুভূত হচ্ছিল। ঢিল কে মারছিল এটা নিয়ে তখন ভাইয়া বলছিল সবাই দাঁড়াও, কেউ ভয় পেও না। ইমাম সাহেবকে বললো, আচ্ছা ঢিল মারছে, এটা আবার কেউ দুষ্টুমি করে মারছে কিনা, যে আমাদের দেখে ভয় দেখানোর জন্য কেউ ঢিল মারছে কিনা। তো ইমাম সাহেবের সাথে পুলিশ অফিসার যিনি ছিলেন, উনি আবার একটু পেছনে গেলেন, যে আমরা যে দিক দিয়ে পার হয়ে এসেছি ওখানে আমি একটা লাইট দিলাম ওনাদেরকে। উনি লাইট চেষ্টা করলেন যে আসলে কেউ ঢিল মারছে কিনা। ঢিল কেউ মারলে যেটা হতো, ঢিল একবার এক দূরে বা জায়গায় পড়তো, কিন্তু আমাদের ঢিলগুলা ঠিক আমাদের সামনে গাছপাতা ভেদ করে সামনে পড়ছিল। মানে খুব পরিমাপ করা একটা, একদম ফিক্স, জায়গাটা ফিক্স। ধরেন আমি এখান থেকে ঢিল মারলাম, ওইদিকে গেল এরকম না, একদম আমাদের সামনে ঢিলগুলো পড়ছে, কিন্তু
কি ঢিল পড়ছে, সেটা দেখা যাচ্ছে ইটের না। ঢিল নাকি মাটির ঢিল এটা বোঝা মুশকিল, অন্ধকার। আমরা লাইট মারছি কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না ঢিলটা পরে কোন দিকে যাচ্ছে। একটু মনোযোগী হন আমার দিকে আর কি, মানে এটা প্রথম আমাদের ভয় পাওয়াটা আর কি। তারপরে ইমাম সাহেব এবং আমাদের সাথে একজন কৃষক বন্ধু ছিলেন ওই এলাকার, ওর নাম জাকির। জাকিরের নাম বলতে সমস্যা নেই। তো জাকিরের আবার খুব সাহস। জাকির বলল ওই সাইড দিয়ে একটু কবর টবর আছে, অনেক আগের কবর টবর আছে আর কি, দাদাদের আমলের কবর আছে, আমরা এই সাইড দিয়ে যাব। একটু জঙ্গলের মধ্যে হয় না, একটু আইল টাইপের চিকন, মানুষ যেতে যেতে ওই জায়গাটা একটু ঘাস নেই এরকম হয়েছে আর কি। তো এই দিক দিয়ে আমাদের যেতে হবে এবং মানে খুব যেখানে ফ্যান্টাসি আমাদের, যে কোন বিষয়টা নিয়ে আমরা আসলে আগাচ্ছি ভূতের আড়াতে। স্থানীয়রা বলেছে ভূতের আড়ার ঠিক মাঝামাঝি গেলে বড় একটা পাকুর গাছ আছে। পাকুর গাছ, পাকুর গাছ আপনি চিনেন, বট গাছের মতোই, কিন্তু এটা পাতাটা আরেকটু পাতলা, একটু পানের মতো কিছুটা আর কি। স্বভাবতই হচ্ছে হিজল গাছ, পাকুর গাছ, বট গাছ, তেঁতুল গাছ, এগুলোতে কিন্তু একটা ভৌতিক, শেওড়া গাছ, হ্যাঁ শেওড়া গাছ, এগুলোতে ভৌতিক একটা কিছু না কিছু থাকে আর কি। আমি বলছি না যে ভূত মানে মানুষ ভয় পায়, এই জায়গাগুলোকে মানুষ ভয় পায়, এমনি ভয় পায়, কিছু একটা ঘটে। কদম গাছ, ভাইয়ের কথা হচ্ছে মাঝখানে নাকি কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না, ওখানে একটা পাকুর গাছ আছে এবং পাকুর গাছের গোড়ালিটা শান বাঁধা। যখন ওই আইল রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, ঢেল টেল যে পড়লো এটা বন্ধ হলো একটা সময়, আমরা সব দোয়া পড়ছিলাম। একটা সময় আমরা লাইনটা কিন্তু এইভাবে হয়েছে, কেউ কারো পেছনে না, এইভাবে আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা লাইট ধরছি, অন্ধকার। হুট করে মানে একজন আমাদের হচ্ছে মাটিতে ধপাস করে পড়ে যায় এবং মানে তাকে আর আমরা দেখতে পাচ্ছি না। ধপাস করে একজন ডেবে গিয়েছে মাটির মধ্যে, মানে পড়ে গিয়েছে, গর্তের মধ্যে পড়ে গিয়েছে। তখন তো আমরা ওখানে খুব ভয় পাই এবং যে পড়ে গিয়েছে তারপরে দেখেন কি হলো, তো পড়ে যে গিয়েছে ওকে দেখা যাচ্ছে না। ওখানে আমরা আবার দাঁড়িয়ে গেলাম, সবাই গোল হয়ে দাঁড়ালাম, আমরা লাইট ধরছি, দেখা যাচ্ছে গাছ, মাটির মধ্যে, পাতার মধ্যে একটা গর্ত। তো ও পড়ে গিয়েছে, কথা বলবে না, ও কথা বলছে না। তখন আমরা তো ভয় পেয়ে মানে ও পড়ে একদম নীরব, একদম চুপ হয়ে গেছে। ধপাস করে পড়লো, কি একটা শব্দ হলো, তখন আমরা দেখলাম যে কে পড়েছে। তখন আমরা তো আবার দোয়া পড়া শুরু করলাম। গাছের পাতা টাতা সরায় দেখা গেল যে ওই যে ছেলেটা পড়ে গিয়েছে, ও আসলে পড়ে আসলে সেন্সলেস হওয়ার মতো একটা অবস্থা, কোনো কথা বলতে পারছে না। ও ভয়ে চুপ হয়ে গেল, ভয়ে চুপ হয়ে গিয়ে বলতে পারছিল। সবাই আমরা টেনে টুনে তুললাম। তো আমাদের কাছে ওয়াটার বোতল ছিল, ওর চোখে মুখে পানি ছিটা দিই, ওর মধ্যেই ও মোটামুটি স্বাভাবিক হয়। ও কোনো কথা বলছে না, কি হয়েছে তোমার বলো, কীভাবে বললা, ও কোনো কথাই বলছে না। তারপরে আমরা এভাবে হাঁটছি। তো হাঁটার সময় দেখলাম যে অনেক পুরনো কিছু কবর, অন্ধকারে বোঝা যাচ্ছে, লাইট ধরছিল, আমরা লাইট ধরছিলাম, ভাইয়া লাইট ধরছিল। তারপরে একটা সময় আমরা বুঝে দোয়া পড়তে পড়তে হাঁটতে হাঁটতে একটা সময় আমরা প্রায় মাঝখান বরাবর আমরা চলে আসলাম। ওই জায়গাটা জঙ্গলের, প্রচুর গাছগাছালি, জঙ্গলের, আমরা যেই হাঁটতে যে মাঝ বরাবর গেলাম না, ওই জায়গাটা গোল হয়ে ফাঁকা, ওখানে কোনো গাছ নাই, প্রচুর বাঁশ ঝাড় আছে, কিন্তু গোল, এই যে গোল হয়ে ফাঁকা, মানে রাউন্ড করা, মনে হচ্ছে খুব সুন্দর করে, মানে গোল বৃত্ত যেরকম হয়, মানে একটা পতাকার মধ্যে একটা গোল বৃত্ত যেরকম হয়, সেই বৃত্ত। কোনো আগাছাও ছিল না, সেই কিছু ছিল না ওখানে, পুরা মাটি বোঝা যাচ্ছে, কিন্তু এই গোলের চারিদিকে বাঁশ ঝাড়। উপরে তাকালাম, বাঁশ একটার পর একটা বাঁশ এভাবে, বাঁশের আগালি এভাবে লেগে লেগে আছে, গোল হয়ে যায়। গোল ওই জায়গাতে আমরা আবার করলাম কি, ভাই আমাদেরকে গোল করে দাঁড় করালেন, যে আমরা গোল হয়ে এখানে দাঁড়াই। ইমাম সাহেব বলছিলেন যে এখানে একটু খারাপ কিছু ইঙ্গিত পাচ্ছি। এই বলতে বলতে ওই অন্ধকারে গোল হয়ে দাঁড়ালাম, ওখানে ধুলি ঝড়ের মতো একটা ঝড় হওয়া শুরু হলো। এখন মানে আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে। কেন বলছিলাম যে সত্যিকারের কিছু ঘটনা যখন ফেস করবেন তখন অনেক মানে ভয় কাজ করে, এবং এটা যখন মনে করবেন তখন অনেক ভয় কাজ করে, অনেক, যে আমরা যে বেঁচে ফিরে এসেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া ছিল তখন। তো গোল হয়ে দাঁড়ানোর সময় দেখলাম যে ঝড়ো বাতাসের মতো হচ্ছে, ধুলো উড়ে যাচ্ছে, হঠাৎ করেই পরিবেশ বদলে গেল। হ্যাঁ, এবং ইমাম সাহেব তখন আমাদের সবাইকে রিকোয়েস্ট করলেন যে আমরা সবাই একটু দোয়া পড়ি। আমরা অনেকক্ষণ ধরে দোয়া পড়ছি, কিন্তু কোনোভাবেই ধুলো ঝড়, পাখির ডাক, পাখি এরকম হচ্ছে যে ডানা ঝাপটাচ্ছে,
মানে আমরা আসলে বেসিক্যালি তাদেরকে বিরক্ত করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অবাক হবেন যে আমরা কোনোভাবেই ওই জায়গা ক্রস করতে পারছিলাম না। ঝড়ের কারণে কি? প্রচন্ড ঝড় উঠে গেল এবং ঝড়টা ওই গোলের মধ্যে হচ্ছে, বাইরে কিন্তু ঝড় হচ্ছে না। ওই গোলের মধ্যে আমাদের চোখে ধুলা লাগছে, আমরা চোখ এইভাবে মুছার চেষ্টা করছি, চোখে ধুলা লাগছে। তারপরে হচ্ছে আমাদের কানের কাছে মনে হচ্ছে একটা তাপ, আগুন চলে যাচ্ছে, সবাই একই রকম অনুভূত হচ্ছে। আমি আসলে অনেক কিছু বুঝতে পারি, দোয়া পড়ছি, আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না। এইটা বলতে বলতে ওখানে পাখিগুলো একদম মাটিতে নেমে আসলো। বাদুড়? এসে বাদুড় না, না কি না, কি পাখি ছিল? বাদুড় না, এটা বাদুড় না, অচেনা পাখি, মানে ইটস লাইক ক্রো, মানে কালো কাকের মতো কিনা ঠিক বুঝতে পারছি না। পাখিগুলো নিচে অনেকগুলো নেমে এসে পাখা ঝাপটাচ্ছে। তখন ভাইয়াও বুঝতে পারলো যে ইমাম সাহেব ঠিকই বলেছেন। তখন আমরা দ্রুত ওই জায়গা থেকে আমরা একজনের হাত ধরে ধরে, মানে আমরা এত ভয় পেয়েছি, আপনি চিন্তা করে দেখেন এরকম অন্ধকার একটা জায়গায়, মানে অন্ধকার সময়ে, অন্ধকার সেখানে আপনি জঙ্গলের একটা মাঝ বরাবর গিয়েছেন, একটা জায়গায় গোল হয়ে ফাঁকা, সেখানে পাখি ঝাপটাচ্ছে, বাঁশ গাছগুলো হেলে দুলে আবার উঠে যাচ্ছে, শোঁ শোঁ করে বাতাস হচ্ছে, ধুলো উড়ে আসছে চোখে, আমাদের মানে পাখি ঝাপটাচ্ছে নিচে নেমে। আপনি হলে ওই জায়গাতে কি করতেন? না না, এটা আমি তো ইমাজিন করার চেষ্টা করছি এবং আমার গোজবাম হচ্ছে এর মধ্যেই। না, এইটা তো আসলে আমি হলে না যেতামই না সেখানে, কারণ যখন একজন কবরের ভেতরে পড়ে গিয়েছে বা ঢিল দেওয়ার যে ঘটনা আপনি বললেন, তখনই আমি হয়তো টার্ন অফ করতাম। রাইট। তো তারপরে ভাই আমাদেরকে বললেন যে আমরা আর যাবো না ইমাম সাহেব, তাহলে আমরা এখান থেকে প্যাক করি। পুলিশ তো আসলে ভয় পেয়ে গেছে, পুলিশ তো আসলে এই ধরনের কেসে কখনো আসে নাই, মানে আমাদের সাথে শখের বসে হয়তো এসছে, ভাই আছে আমি আছি, আমাদেরকে চিনে জানে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছে, তো এই কারণে সে ছিলেন, সে ভয়, পুলিশে একেবারে চুপ, মানে কোনো কথাই নাই পুলিশের। আমাদের সাথে আরো যারা ছিল ওরা একেবারে চুপসে গিয়েছে একদম। তো আমরা যেটা করলাম, একজনের হাত ধরে 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 বের হয়ে আসার সময় এবার ভাইয়া পড়ে গেলেন একটা গর্তের মধ্যে, এবং ভাইয়াকে কবর থেকে তুলতে আমাদের 10-12 জনকে লেগেছে, মানে এত ভারী হয়ে যাচ্ছিল। ধরেন আপনার মানে এই ব্যাপারটা কি এরকম যে ওনাকে কবরের ভেতর থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে? হ্যাঁ, বা টানছে ওনাকে। পরে যখন ভাইকে আমরা টেনে হিঁচড়ে তুললাম, হ্যাঁ বলছে যে মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে পানি দাও। ভয়ে পানি দিলাম, তো ভাইয়া বলছিল যে আমি আসলে মনে হচ্ছিল চোরা বালি বা এই টাইপের কিছুর মধ্যে আমার পা ঢুকে আটকে গিয়েছিল। তো অনেক কষ্ট করে আমরা আবার 20-25 মিনিট পরে আমরা ভূতের আড়ে থেকে আবার সে বাঁশের সাঁকু দিয়ে যখন পার হচ্ছিলাম, তখন একটা ঠান্ডা বাতাস হচ্ছিল, এবং সাঁকো পার হয়ে আসার পরে যখন ধীরে ধীরে আমরা রাস্তায় উঠছিলাম, তখন আর বাতাসটা ছিল না, নর্মাল গরমের স্বাভাবিক একদম। পরে আমরা আসলে মেইন রাস্তার কাছাকাছি গিয়ে একটা চায়ের দোকানে বসে আমরা আসলে চাটা খেয়ে আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। এবং মজার বিষয় হচ্ছে, ভাইয়া, আমি বা আমাদের সাথে যারা ছিল, আমাদের ভয়ে আমাদের 2 দিনের মতো আমাদের জ্বর ভাব ছিল। আমি এই জিনিসটা রনি ভাই শুনেছি যে যারা ঘটনাগুলো সাফার করেন তাদের গায়ে জ্বর আসে এবং তীব্র জ্বর আসে, সেই জ্বর 2 থেকে 3 দিন থাকে। একটা কথা সত্যি বলতে হয়, এরকম ভাবে প্রমাণ আমরা অনেক জায়গায় পেয়েছি। আপনি তো শুরুতে বলছিলেন যে আপনার এমন কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা আছে কিনা। ঘটনা তো অনেক আছে। আপনি যখন একটা বিষয় নিয়ে গবেষণা শুরু করবেন, যাওয়া আসা শুরু করবেন, তখন অনেক কিছু সামনে। তো এইটা মাত্র আমি একটা ঘটনা বললাম, এবং আমাদের হোল লাইফে যত প্যারানর্মাল বিষয়ে গিয়েছি, কখনো কোনো জিন বা ভূত এসে সামনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভয় দেখায়নি, মানে বলেনি আমি জিন, আমি ভূত, তোমাদেরকে মারবো, এটা কিন্তু বলেনি। আমরা মিডিয়াতে এই ভিডিওটা পাবলিশ করলাম, আমার হাতে তো ক্যামেরা ছিল, আর 2 জনের হাতে ক্যামেরা ছিল, তো এটা নিয়ে পুরো এপিসোডটা কি রেকর্ড করতে পেরেছি? হ্যাঁ, পুরোটা যতক্ষণ ছিলাম মোটামুটি কেটে আমরা পরে করেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে ওই জায়গাটার নাম হচ্ছে শাহজাহানপুর, বগুড়া ক্যান্টনমেন্টের একটু পাশেই। ভূতের আড়া বললে সবাই চিনে। আপনারা যারা বগুড়ার যদি কেউ থেকে থাকেন, শাহজাহানপুরের কেউ থেকে থাকেন, তাহলে ওখানকার স্থানীয় কিছু মানুষ বা বয়োজ্যেষ্ঠদেরকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে আসলে ভূতের আড়াটা কোথায়। যদি কেউ চান এক্সপেরিমেন্ট করার জন্য না যাওয়াই ভালো, যেহেতু হয় না যে আপনি যদি এখন অ্যামাজন জঙ্গলে যান, আপনি সুরক্ষিতভাবে ফিরে আসবেন কিনা সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না। মানে ভাই, একটা বিষয় নিয়ে আমি একটু আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে
আপনি বলছিলেন যে আপনি পুরো এপিসোডটা রেকর্ড করেছেন, অর্থাৎ আপনারা যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনগুলো করতেন বা করতে যেতেন, সেখানে কিন্তু প্রযুক্তির একটা বড় প্রভাব আছে। রাইট, আপনাদের অনেক প্রযুক্তিগত জিনিসপত্র নিয়ে যেতে হতো। আমি প্যারানর্মাল রিসার্চ থেকে ইন্টারন্যাশনাল যে কলাম পড়েছি, ইন্টারন্যাশনাল যে রিসার্চ পেপারগুলো পড়েছি, বড় একটা অংশের মতামত হচ্ছে আপনি যখন কোনো প্যারানর্মাল জায়গায় যাবেন সেখানে প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, যেমন নেটওয়ার্ক এটা একটা ব্যাপার আছে। সেই একটু শুনবো সেটা একটু বলি, যেহেতু আজকে আসলে অনেক গল্প করা হচ্ছে। এটা আমরা যারা করি, ডিভাইসগুলো এখন আমার কাছে নাই, আমার ফ্যামিলিগত কারণে সেগুলো আসলে করা হয়েছে। আমার ফ্যামিলি চায় না যে আমি এই ধরনের কাজগুলো করি, ওরা ভয় পায় আমাকে। তো অনেক শোতে আমরা গিয়েছি, যে ইনভেস্টিগেশনে গিয়েছি, আমাদের ক্যামেরা হ্যাং হয়ে যাচ্ছে, এমন হয়েছে ফোন অফ, আমরা লাইভ করতে পারছি না, অনেক দামি ফোন, কিন্তু ওখানে কাজ করছে না, কিন্তু ওখানে গিয়ে অফ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। এই যে মানে এই কারণে আপনাকে এই ব্যাপারটা নিয়ে বললাম, কারণ আমি যত প্যারানর্মাল রিসার্চারদের সঙ্গে কথা বলেছি, ইভেন আমি নিজে কিছু ব্যাপারে সাফারার। আচ্ছা আচ্ছা, টিভি চ্যানেলের ক্যামেরা, আপনাকে সেটা আমি মনে হয় বলেছেন, অনেকবার কথা হয়েছে। টিভি চ্যানেলের ক্যামেরা, যেটা অ্যাজ ইউজুয়ালি আপনার টেলিভিশন ক্যামেরা, কিন্তু খুব সেনসিটিভ, অনেক দামি ক্যামেরা, মানে অনেক ভালো ক্যামেরা। হ্যাঁ, দেখা যাচ্ছে মারামারি হচ্ছে, মানে সবগুলো ফুটেজ কাট টু কাট ধরে রাখার মতো ক্যামেরা। এমন ক্যামেরাও জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করার সাথে সাথে ক্যামেরা অফ হয়ে গেছে। যতবার সে ওয়ার্ডটা উচ্চারণ করা হচ্ছে, ক্যামেরা অফ। আবার এরকম হয়েছে যে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, একটা টিম, গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে, সো এই ব্যাপারগুলো আমার মনে হয় আমাদের দর্শক যারা আছেন, দেখুন আমরা কখনোই না আপনাদেরকে বলি না যে বিশ্বাস করুন ভূত এই ভূত সেই, আমরা এটাকে কোনো ডেফিনেশন দিতে চাই না। আমরা কিছু সিমটম আমাদের মতো করে ব্যাখ্যা করি। যেমন এই যে বললাম, একটা ভালো ফোন সেটা কাজ করছে না, একটা ভালো ক্যামেরা সেটা কাজ করছে না, একটা জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার জায়গা যেখানে কোনো জনমানুষের পদচিহ্ন নেই, সেই জায়গায় কোনো ময়লা আবর্জনাও নেই। এইখানে আরেকটা বিষয় একটু যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমি শুরুর দিকে আমার রাশিগত কারণে বিভিন্ন সময় ছোটবেলা থেকে নানান রকম অলৌকিক বিষয়গুলো আমার সাথে ঘটে যেত। যেরকম একদিন ঘুমাচ্ছি, তখন আমি ক্লাস 7 বা 8 পড়ি আর কি, আমি ঘুম থেকে উঠছি না। হ্যাঁ, তো আমার মা আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য রুমে এসে একটু বকাঝকা করছে। মায়েরা তো একটু বকাঝকা করবেই, হ্যাঁ সারাদিন রাত কী করি না করি, পরে পরে ঘুমাচ্ছিস, ওঠ বলে। গরমের সময় ছিল, বাট গরমের সময় কিন্তু ভোরবেলা একটু শীত বা ঠান্ডা লাগে, ফ্যান যখন লং টাইম ফ্যান চলে তখন কিন্তু একটু ঠান্ডা অনুভূত হয়। তো ভোরের দিকে আমি আসলে একটু কাঁথা গায়ে দেওয়ার অভ্যাস আছে আর কি। তো সেদিন আমার ঘুম ভাঙছে না, তো আমার মা এসে আমার চিল্লাচিল্লি করে আমার কাঁথাটা টান মেরেছে, সরিয়ে দিয়েছে। ওটা এখন তাড়াতাড়ি ওঠ, কত বাজে দেখেছিস, এরকম করে বকাঝকা করছিল কি। তো মা হচ্ছে, ঘরের লাইট তো অনই ছিল, মা যখন আমার কাঁথাটা টান মারলো, আমার মা আমাকে দেখে, আমার মা ভয়ে মানে আতঙ্কিত হয়ে গেল। কেন? আমি ভাবছি না কি ব্যাপার, মা তো আমাকে বকাঝকা করতে করতে ডাকছে, কিন্তু মা আবার ভয়ে মানে স্থির হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, অবাক হলেন কোন কারণে। কোন কারণটা বলছি যে, তো মানে আমার মা বলছে যে তোর কি হয়েছে এগুলা। আমি বললাম কি হয়েছে মানে, বুঝলাম না। আমি তো আরো ভয়ে ভয়ে, মা তো আমাকে বকাঝকা করবে, অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। তখন আমার মা তো কান্না শুরু করেছে আমাকে থেকে, তাড়াতাড়ি ওঠ, দেখি কি হলো, এগুলো কিভাবে করেছিস। তো মা আমাকে আয়নার সামনে নিয়ে গেল। আমি যে বিছানায় ঘুমাতাম, মানে খাটে ঘুমাতাম, খাটের ঠিক সামনে বাম দিকে স্টিলের আলমারি ছিল, আলমিরা যাকে বলি আমরা। তো আয়নার সামনে আমার মা নিয়ে গেল, দেখ এগুলো কিভাবে হলো। মানে আমার বুকের জায়গাটা পুরোটা রক্তাক্ত হয়ে আছে, পুরোটা রক্তাক্ত হয়ে আছে। রক্ত মানে ধরেন ব্যথা পাচ্ছিলেন না? না, কোনো ব্যথা পাচ্ছিলাম না। জিনিসটা হচ্ছে যে একদম ধরেন খামচি মারলে যেটা হয়, অসংখ্য খামচার দাগ, এখানে খামচি মেরেছে, এবং রক্তগুলো একটু মানে না মোছার কারণে জমাট হয়ে গুটি গুটি হয়ে জমাট হয়ে আছে। আচ্ছা। তো প্রথম দিকে এর আরেকটু পেছনের গল্প বলি, সেটা হচ্ছে আমাকে বোবায় ধরাটা আগে খুব অ্যাটাক করতো। আচ্ছা। এইটা জানেন কিনা জানি না, যে ঘুমের মধ্যে, হ্যাঁ মানে মনে হচ্ছে যে কোনো একটা অদ্ভুত একটা ভাল্লুক টাইপের কিছু একটা আমাকে ঘুমের মধ্যে আমার বুকে ভর করে গলা টিপে ধরছে, আমি অনেক কষ্ট করে তাকে ছাড়িয়ে নিচ্ছি। স্লিপিং প্যারালাইজ বিশ্বের
খুব কম মানুষ আছে মানে যারা বোঝেন, হ্যাঁ। বয়স হওয়ার পর পৃথিবীর খুব কম মানুষ আছেন যারা স্লিপিং প্যারালাইজটাকে রাইট। সাফার করেননি, এবং হ্যাঁ, হ্যাঁ, প্যারানর্মাল এক্সপার্টদের কিন্তু এই হ্যাঁ, ব্যাপারে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে গেলে আরেকটা এপিসোড করতে মানে হবে, এত right? কিছু জানা আছে আমাদের। তো তখনকার কথা বলছি, তখন তো আর কিছু জানতাম না। তোমার মা যখন বলছিল তোকে রাতে কে তোকে খামছি, মানে আমরা 2 ভাই ছিলাম। তোমার ভাই আবার সেদিন আমার রুমে ঘুমায়নি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি একাই ঘুমিয়ে একাই ঘুমিয়েছি। আম্মু তখন আমার ছোট ভাইকে ওইদিকে গিয়ে ডাকলো, এইদিকে তুই কি তোরা রাতে মারামারি করছিস? ও বলছে না, আমি রাতে তো ভাইয়ার রুমেই যাইনি। আমি যখন আয়নার আর সামনে স্বাভাবিকভাবে যেটা আপনাকে ঘুমের মধ্যে যত খামচেই দেয়া হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু ঘুম ভেঙে যাবে, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন। ব্যথা পাওয়ার কথা। তারপরে আম্মু তো ভয় পেয়ে গেল যখন ছোট ভাই বলছিল। আমি বললাম না, ও তো আমার রুমেই আসে। আমি অবাক হলাম, আম্মুর সাথে সাথে হচ্ছে ইতে গেল মানে মোছার জন্য। তো মা হচ্ছে আমার আম্মু ফার্স্ট এইড বক্স আনার জন্য দৌড়ে গেল পাশের রুমে। তো এর মধ্যে আমি খুব হতাশ হয়ে আমি বিছানায় বসলাম, আমার ভাইও বসলো আমার পাশে, যে আসলে ব্যাপারটা কি হলো। তখন আমাদের মাথায় আসেনি যে এটা আসলে মানে কোনো কিছু একটা অশরীরী বা কিছু একটা ঘটনা আছে। তো মা বুঝতে পেরেছিল আর কি। মা যখন ফার্স্ট এইড বক্সটা দ্রুত নিয়ে আসলো খুঁজে, তখন মা বক্স আনতে আনতে এদিকে আমরা 2 ভাই একটু কথা বলছি, আমি মাথা নিচু করে ভাবছি এটা কীভাবে হলো। মা যখন বক্স নিয়ে আসলো, আমরা সোফায় বসেছিলাম, সোফার সামনে টি টেবিল ছিল, মা টি টেবিলে বক্সটা রেখে স্যাভলন এবং গজ বের করছিল। তারপরে যখন মুছবে তখন দেখে যে আর কিছুই নাই, অর্থাৎ সব ভ্যানিশ হয়ে গেছে। মানে একেবারে হয় না যে শুধু হয়তো রক্ত না না, শুকিয়ে গেছে, কিছুই নেই, মানে একদম পরিষ্কার, একদম ক্লিয়ার একদম। মা বলে কি তোরা কি মুছেছিস? কই না তো, আমি তাকিয়ে দেখি নাই। মানে আপনার আসলে গায়ে কোনো অনুভূতি ছিল না? না না, হয় না যে খামচি মারলে বা কেউ রক্তাক্ত করলে তো আপনি ব্যথা পাবেন। মা তখন এসে যখন দেখলেন যে আমার বুকে কোনো আঁচড়ের দাগ নেই, তখন তো মা আমাকে আমার ভাইকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ হ্যাঁ, তোরা কি মুছেছিস বা কিছু? না, তখন সেদিন আমার মা আসলে আমাদেরকে বুঝতে দেয়নি। এই যে প্রাকৃতিক অমীমাংসিত বিষয়গুলো, সেগুলোই আমাদের ভাবিয়ে তোলে, সে প্রশ্নই আমরা তুলে আনি নিশি গল্পতে। প্রিয় দর্শক যারা ছিলেন এতক্ষণ, যারা আমাদের শুনছিলেন মাহমুদুন নবীর অনিকে, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা হয়তো আবারও ফিরবো অন্য আরেকটি এপিসোডে, অন্য আরেক নিশি গল্প নিয়ে। ভালো থাকবেন।